সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আজকে দর্শকদের বেশিরভাগ আমি জানি কারা। তাদের বেশিরভাগ হচ্ছে নুরুল আজম রনির অনুসারী ভক্তরা। তারা অনেকদিন ধরে তাকে দেখে নাই, তারা দেখবে অনেকদিন পর, সেটা অপেক্ষা করছে। নুরুল আজম রনি আমি একটা অনুরোধ করেছিলাম। রনি যখন এই জীবনে এই জীবনে লাইভে আসবে, রনি যেতে প্রথম আমার সাথে আসে। রনি এই কথাটা রেখেছে, তার জন্য অনেক অনেক ভালোবাসা। নুরুল আজম রনির একটু আমি বলি, আমরা তো অনেক কম কথা বলবো, একটা ঘটনা বলি। আওয়ামী লীগ আমলে নুরুল আজম রনি দুবার অ্যারেস্ট হয়েছিল। তা আমি আসলে বাংলাদেশ থেকে 2007 সালে বেরিয়েছি। আমি নুরুল আজম রনিকে আমি চিনতাম না। একবার যখন অ্যারেস্ট হয়, তখন চাঁদপুর থেকে আমাদের একজন বন্ধু রতন কুমার মজুমদার, উনি আমাকে বললেন যে রনির জামিন করাতে হবে, আপনি আপনার ঢাকার সোর্সে একটু আলাপ করেন। তা আমি আমার সোর্স মানে হচ্ছে সরাসরি আলাপ করলাম। এই আমাদের কয়েকদিন আমি যারা ইন্টারভিউ করেছি, সময় রেজাল্ট করি, তাকে অনুরোধ করলাম ওর জামিন করতে হবে। উনি সাথে সাথে বললেন এটা উনি করবেন। সাথে আরেকটা তথ্য দিলেন, তাকে কিন্তু এই অনুরোধটা প্রধানমন্ত্রীর অফিস থেকে করা হয়েছে। পরপর দুটো জামিন কিন্তু উনি করিয়েছেন। রনির অনেক সংগ্রাম আছে, আমরা রনির মুখে এগুলো শুনবো। রনি, জি, শুভেচ্ছা আসসালামু রনি। আলাইকুম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আপনার এই স্টুডিওর অনুষ্ঠানটি দেখছেন এত রাত জেগে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে দু একদিন ধরে একটু ঠান্ডাজনিত কারণ অসুস্থ, তাই আমার মানে কণ্ঠস্বর শুনতে গিয়ে হয়তো একটু অসুবিধা হবে আপনাদের। আমি এই জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাড়ি ভাই, আপনি শুরু করুন। অনেক ধন্যবাদ রনি। যারা অপেক্ষা করছে তাদের উদ্দেশ্যে আবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। রনিকে আমরা চট্টল বীর মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে চিনি, এবং আমরা আদর করে তাকে ডাকি ছোটদের মহিউদ্দিন অথবা ছোটদের চট্টল বীর। রনি, আপনার এই বিষয়টা কেমন লাগে? কেউ যদি বলে এটা। না, এই বিষয়টা খুবই বিব্রতকর একটা বিষয়। এই বিষয়টা শুনতে আমার কাছে মানে আমি কখনোই প্রস্তুত থাকি না। এখনো আপনার মুখ থেকে যখন শুনছি তখনও বিব্রত বোধ করছি। চট্টল বীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী প্রত্যেকেই যারা আছেন, যারা ছাত্রলীগ, যুবলীগ বা চট্টগ্রামের আওয়ামী রাজনীতির সাথে জড়িত, সকলে এক একজন আমি মনে করি চট্টল বীরের আদর্শটা ধারণ করে। আমিও সেই আদর্শিক পাঠশালার একজন কর্মী মাত্র। তো এই বিষয়টি শুনতে আমার কাছে খুব বেশি আসলে বিব্রতকর। এবং অনেকে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে যখন বক্তব্য রাখতাম, এই কথাটা তুলতো, এই কথাটা বলতো। আসলে বিষয়টা আমাকে শুধু বিব্রত না, লজ্জিতও করে। আমরা আসলে চট্টগ্রামের এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সান্নিধ্য পেয়েছি, তার বিশাল রাজনৈতিক পাঠশালার হাজার হাজার কর্মী আছে, আমরা সেই কর্মীদের একজন মাত্র। তো বিষয়টা এটাই। চট্টল বীর একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তার সংগ্রাম মুক্তিযুদ্ধের আগে থেকে একজন মানুষ মহিউদ্দিন চৌধুরী তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধ তাকে আরো শানিত করেছেন। রনিদের আজকের যুদ্ধ, রনিরা এই প্রজন্মের রনি মুক্তিযুদ্ধ দেখে নাই, মুক্তিযুদ্ধের গল্প শুনেছে। এই যুদ্ধটাকে কেমন মনে হয়? তো মুক্তিযুদ্ধ মনে হয়? স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে সংকটকাল মুহূর্ত চলছে বর্তমানে। আহ, যে যেভাবেই বলুক, তারা যেভাবে বলুক, আমরা মনে করি 5ই আগস্ট ছিল একটা জঙ্গি রাষ্ট্র অভ্যুত্থান হয়েছে। এই রাষ্ট্রের জঙ্গিতন্ত্রবাদ চালু হয়েছে এই রাষ্ট্রে। তো একটা মুক্তিযুদ্ধের চেতনা, যতগুলো আদর্শিক ঘটনাবলী নিয়ে মুক্তিযুদ্ধ পর্যন্ত আমরা সংগ্রাম করেছিলাম, মুক্তিযুদ্ধ দিকে ধাবিত হয়েছিলাম, সেই চেতনার সবকিছুই আজকে কিন্তু
সালে এসে আমরা দেখতে পেয়েছি সেগুলোকে নস্যাৎ করার পরিকল্পনা করছে। আপনি অসাম্প্রদায়িকতা বলুন, আপনি গণতন্ত্র বলুন, আপনি সমাজতন্ত্র বলুন, সবকিছুই কিন্তু আজকে প্রশ্নের সম্মুখীন। 5 তারিখের পরে রাজনীতিতে আমরা যেটা দেখলাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চেতনার সবকটি বিষয়কে তারা মূল উৎপাটন করার চেষ্টা করছে, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছে, মুক্তিযুদ্ধদের অসম্মান করছে। তো আমি মনে করি যে এখানে রাষ্ট্র একটি মুক্তিযুদ্ধ চেতনার উপর একটা রাষ্ট্র গঠিত হয়েছে, সেটিকে যখন ধ্বংস করার তারা চলে, তখন যে সংগ্রামটা হয় সেটিও একটি মুক্তিযুদ্ধ, সেটিই দ্বিতীয় মুক্তিযুদ্ধ। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রকে পুনরুদ্ধারের যে রাজনীতি আমাদেরকে করতে হবে, সেটি কিন্তু একটি দ্বিতীয় মুক্তিযুদ্ধের মতোই। রনি, চট্টগ্রামে আমরা অনেকদিন ধরে ছাত্র বান্ধব কর্মসূচিতে আমরা রনিকে দেখতাম, এবং ছাত্রলীগের সর্বশেষ সময়গুলাতে সবচেয়ে জনপ্রিয় ছাত্র নেতাদের একজন ছিল নুরুল আজম রনি। এই আন্দোলনটা, যে আন্দোলনটা আমরা পার হয়ে আসলাম, সেই আন্দোলনটা কেমন মনে হচ্ছিল প্রথম থেকে? আন্দোলনটা প্রথম থেকে না, আমি যদি বলি যে প্রথম দফায় যে আন্দোলনটা ছিল আজকে থেকে আরো 5-6 বছর আগে, তারা যখন এই কোটা বিরোধী আন্দোলনটা চালু করলো, তখনই তো তারা রাস্তায় ঘোষণা দিয়ে নিজেদেরকে রাজাকার দাবি করেছিল। আপনার হয়তো মনে আছে, তারা প্ল্যাকার্ডস নিয়ে রাস্তায় দাঁড়িয়ে নিজেদেরকে রাজাকার দাবি করে সে 2018 সালে থেকে তারা ওই আন্দোলনটা শুরু করে। তো এই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে বা 2024-এ যখন জুলাই মাসের 1 তারিখ থেকে আন্দোলনটা শুরু হয়, আমরা কিন্তু যারা আসলে রাজনীতিটাকে ধারণ করি, পর্যবেক্ষণ করি, ভেতর থেকে অনুধাবন করি, অনুভব করি, তারা কিন্তু বুঝতে পারছিলাম যে এখানে ছাত্রদেরকে ঢাল বানিয়ে, ছাত্রদেরকে সামনে রেখে পেছন থেকে স্বাধীনতা বিরোধী শক্তি কিন্তু রাজনীতিটা করছেন। এবং সেই রাজনীতি আপনি দেখুন, একটা পর্যায়ে কিন্তু গিয়ে তাদের দাবিগুলো মেনে নেওয়া হলো। দাবিটি যুক্তি অযৌক্তিক আমি আজকে সেই প্রশ্নে যাব না, দাবিগুলো মেনে নেওয়া হলো। এরপরে তারা নানান তাল বাহানা করে তারা এক দফায় গেলেন। প্রথমে কয়েকজন মন্ত্রীকে পদত্যাগের কথা বললেন, পরবর্তীতে এক দফা সরকারের পদত্যাগ বললেন। তো ধারাবাহিকতার দিক দিয়ে তারা কিন্তু ওই নাচের বান্দা টাইপের দাবিগুলো তুলছিলেন শুরু থেকে, যে আমাকে এটা দিতে হবে, আমাকে পুরা কোটা সংস্কার করতে হবে, সংস্কারের বদলে যখন বাতিলই করা হলো, তারপর মন্ত্রীদের পদত্যাগ করতে হবে, মন্ত্রীরা পদত্যাগ না করলে সরকারকে পদত্যাগ করতে হবে। তো তারা একটা সময় স্লোগান দিল আবার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তার মানে আমরা বুঝতে পারছিলাম কিন্তু আন্দোলনটা দেখে যে রাজাকার শব্দটাকে তারা মানে খুব সহজলভ্য করে ফেলতেছিল। মানুষের মনে রাজাকার শব্দটা যে এত ঘৃণিত, এত আহ ঘৃণার একটা নাম, সেই নামটাকে তারা সহজলভ্য করার জন্য স্বাধীনতা বিরোধীরাই ছাত্রদের মুখে তুলে দিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানটা। তো আমার দৃষ্টিতে প্রথম থেকে আমি ধারণা করছিলাম এবং বুঝতে পারছিলাম যে এই সাধারণ ছাত্রদেরকে ঢাল বানিয়ে আজকে স্বাধীনতা বিরোধী শক্তি রাজনীতি করছে। আজকে প্রমাণ হয়ে গেছে, আজকে যে সকল সাধারণ শিক্ষার্থী রাস্তায় নেমেছিল তারাও অনুভব করতে পারছেন যে এই বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা পরবর্তী সময়ে এই যে বিশাল পরিবর্তনটা হলো, এখানে তারা মূলত ব্যবহার হয়ে গেছেন। এবং সেটি বুঝতে পেরে আজকে দেখুন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে গুটি কয়েক ছাত্র বিভিন্ন জেলা উপজেলায়, বিভিন্ন মহানগরে আজকে রাজনীতি করার চেষ্টা করছে। কেউ আবার এনসিপিরও নাম লিখিয়েছেন। তারা কিন্তু মুষ্টিমেয় কয়েকজন, যে সাধারণ ছাত্রদের যে স্রোত, তারা কিন্তু ঘরে ফিরে যান, ঘরে ফিরে গেছেন। কেন গেলেন? তারা কিন্তু বুঝতে পারলেন যে আমরা ব্যবহৃত হয়ে গেছে, আমরা এতটুক ব্যবহৃত হয়েছি একটি দেশকে ধ্বংস করার জন্য, যতটুক ব্যবহৃত হওয়া দরকার আমরা কিন্তু ততটুকু কি ব্যবহৃত হয়ে গেছে। তো আমি মনে করি যে আমার পর্যবেক্ষণ প্রথম থেকেও আমি এটা সরাসরি বলেছিলাম সবখানে, যে এটা একটা স্বাধীনতা বিরোধীদের রাজনীতি, এটা সাধারণ ছাত্রদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ সিদ্ধি করার একটা প্রক্রিয়া মাত্র। আমরা একটা ছবি দেখেছিলাম, একটা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত দেখতে এসেছেন। সেখানে রনি একজন রোগীর সাথে ছিল, আহত একজনের সাথে। ওই ঘটনাটা একটু আমরা শুনতে চাই, উনি
ওই ওই কে ঘটনা ছিল মূলত বা শুরু শুরু হয়েছিল 16ই জুলাই। 16ই জুলাই আহ, চট্টগ্রামে আমাদের ছাত্রলীগ এবং যুবলীগের নেতা কর্মীদের উপর তারা হামলা করে, যে হামলায় তারা ছাদ থেকে কিছু ছেলেকে তারা ছুঁড়ে ফেলে দেয়। এর মধ্যে তিনজন, প্রায় 38 জন ছাত্র সেদিন আহত হয় আমাদের সেখানে। তিনজন ছাত্রের অবস্থা খুব খারাপ ছিল, যাদের মানে চট্টগ্রাম সকল হাসপাতালগুলো থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা এক প্রকার জবাবই দিয়ে দেন যে তাদের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। এর মধ্যে একজনের মাথার খুলিই ছিল না, আর দুজনের হাত পায়ের অবস্থা প্রচন্ড পরিমাণ খারাপ, কারণ তাদেরকে ছাদ থেকে ফেলার পর আবার এই মাটিতে পড়ার পর তাদেরকে কোপানো হয়, রগগুলাতে রগগুলা কাটা হয়। তো এই রোগীগুলা 16 তারিখ আক্রমণ হয় সেদিন। আমার বাসায়ও আক্রমণ হয় সেদিন। আমি যেখানে থাকতাম সে বাড়ি ভাঙচুর করা হয়, আশপাশের আরো 3-4টা বিল্ডিংও সেদিন ভাঙচুর করা হয়। তো এরপরে তাদেরকে আমরা ঢাকায় পাঠালাম, ঢাকায় হসপিটালে ভর্তি করলাম। হসপিটালে ভর্তি করার পর 29 তারিখ সম্ভবত প্রধানমন্ত্রী এখানে আসার ইচ্ছা প্রকাশ করেন, যে আহত ছেলেগুলোকে দেখার জন্য। ওইখানে আবার সেই তিনজন ছাড়াও ঢাকার ইতিমধ্যে 16 থেকে 29 তারিখ পর্যন্ত ঢাকা শহরে যে সহিংসতা চালায় সেখানেও অনেকে আহত হন, তারাও ওই হসপিটালে ভর্তি ছিলেন। তো সবাইকে প্রধানমন্ত্রী দেখতে আসেন। আহ, প্রধানমন্ত্রী এরপর তাদেরকে আসলে সকল প্রকার চিকিৎসার আহ, দায়িত্বভার গ্রহণ করেন এবং চিকিৎসকদেরকে সরাসরি বলেন। আমার নিজের সামনেও দেখলাম ভিসি সাহেব ছিলেন এখানে, ভিসি স্যার, ওনাকেও বললেন। তারপর ওনার সামরিক সচিব ছিলেন, ওনাকেও বললেন যে প্রত্যেকটা ছেলের চিকিৎসা যেন যথেষ্ট পরিমাণ সতর্কতার সহিত হয় এবং যথেষ্ট যত্নবান যেন থাকেন। এরপর আর্থিক সহযোগিতাও করেছিলেন সেদিন। আমি এখানে উপস্থিত ছিলাম, এতটুকু। উনি কি বলছিলেন তোমাকে? না, আমার কাছে সেদিনের বিষয়টা সম্পর্কে পুরো জানতে চেয়েছিলেন, 16 তারিখ আসলে কি হয়েছিল, বা তাদের হামলার উপর আহ, কিভাবে তাদেরকে হামলা করে, এবং জিজ্ঞেস করেছিল যে ছেলেগুলো আসলে মানে আমাদের রাজনৈতিক দলে কোন পদে আছেন, বা পারিবারিক অবস্থা কি, খোঁজ খবর কেউ রেখেছে কিনা, এই বিষয়ে আমার সাথে কথা বলেছিল। এবং এই আমাকে আন্দোলনের বলেছিলেন, এবং আমাকে বলেছিলেন যে এর আগে থেকেও ওনার সামরিক সচিব বিষয়গুলো জানতে চাইতেন, এবং ওইখানে ওনার ব্যক্তিগত সহকারীও ছিলেন। ওনাদেরকে নির্দেশ দিয়েছেন যে এইসব ব্যাপারগুলো দেখভাল করতে, এবং আমাকেও বলেছেন যে কোনো কিছুর প্রয়োজন হলে ওনাদেরকে যেন সরাসরি জানাই। ওই ছবিটা, ওই ঘটনাটা সম্ভবত এই আন্দোলনের সবচেয়ে বিভৎস একটা ঘটনা। একটা না, জীবন্ত মানুষকে, জীবন্ত বিভৎস মানুষকে বিভৎস ঘটনা পুরা জুলাই জুড়েই হয়েছে। এখন আপনি যদি ইতিহাসটাকে যদি ভিন্নভাবে ভিন্ন খাতে নিয়ে যেতে চান, যেমন গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আহ, সরকারি কৌশলী উনি তাজুল সাহেব উনি বললেন, উনি একসময় জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন, যুদ্ধাপরাধীদের মামলার আইনজীবী ছিলেন। ওনাকে আজকে এই জঙ্গিতন্ত্রের বাংলাদেশে আহ, এত একটা বড় একটা পদে আসীন করা হয়েছে একটা বিচারের, প্রহসনমূলক বিচারের সময়। উনি সেখানে বললেন যে সেতু ভবন, বিটিপি, তারপর হচ্ছে মেট্রো রেল, এগুলোতে আগুন দেওয়া হয়েছে শেখ হাসিনার নির্দেশে। জলজ্যান্ত মিথ্যা কথা বলে তারা নিজেদের অপকর্মগুলোকে আজকে ঢাকতে চাচ্ছে। আজকে তারা একটা জিনিস ভালো করেছেন, আপনার কথা প্রসঙ্গে আমি অন্য প্রসঙ্গে চলে যাই কথাটা। আজকে তারা লাইভ সম্প্রচার করার কথা বলে তারা আহ, জনগণকে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন যে আমরা শেখ হাসিনার বিচার করছি। কিন্তু কথাই তো আছে যে আপনি যতই মিথ্যা বলেন সেই মিথ্যা কিন্তু ধরা পড়বেনই। আজকে সেই তাদের লাইভ সম্প্রচারে জনগণই প্রশ্ন তুলতে শুরু করেছে যে আপনারা যে একটা প্রহসনমূলক আহ, বিচার কার্যক্রম চালাচ্ছেন, একটা মিথ্যা অভিযোগ তুলে একজন সাবেক প্রধানমন্ত্রী বা বর্তমান প্রধানমন্ত্রীকে আপনারা সাজা দেওয়ার পরিকল্পনা করছে, সেই বিষয়টি আজকে তাদের সেই ওই পাতানো লাইভ সম্প্রচারের মধ্যেই আজকে উঠে আসছে। তা আমি মনে করি যে বিভৎস ঘটনা অনেক কিছুই আছে, বাংলাদেশের মানুষ অনেক কিছুই জেনেছে। 5ই আগস্টের পরে মেটিকুলাস ডিজাইনের অধীনে যে তারা হত্যাকাণ্ড চালিয়েছে সেগুলো তারা স্বীকার করেছে, তারা পুলিশ হত্যা করেছে সেগুলো স্বীকার করেছে। তারা আজকে
হাজারো নেতা কর্মীকে হত্যা করেছে আওয়ামী লীগের, সেগুলো তারা আজকে স্বীকার করেছে। বীভৎস ঘটনা অনেক, সব বীভৎস ঘটনার ছবি ভিডিও ক্লিপস হয়তো নেই। আপনি দেখেন 5ই আগস্টের পরে ছাত্রলীগ করে, সেজন্য তার মাকে হত্যা করা হয়েছে। স্বামী আওয়ামী লীগ করে, তার পুরো ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। 15 বছরে কয়েকজন বিএনপি জামায়াতের নেতাকর্মীর বাড়িতে আগুন লেগেছে আমি ঠিক জানি না, কিন্তু যে বিভৎসতা তারা গত 10 মাসে দেখিয়েছে, এগুলো যদি নোট করেন আমি মনে করি যে তাও আপনার হিসেবের বাইরে অনেকগুলো থেকে যাবে। তারা হয়তো বলতে পারে যে 15 বছর ক্ষমতায় ছিল না, তারা রাজনৈতিক দমন নিপীড়নের শিকার হয়েছেন। সেটি দমন নিপীড়ন আপনি কোন চোখে কোন দৃষ্টিতে দেখছেন বা কোন দৃষ্টিকোণ থেকে দমন নিপীড়ন বলছেন, সেটিও একটি কিন্তু প্রশ্ন থেকে যায়। 15 বছরে আমরা কি দেখেছি? 15 বছরে দেখেছি হরতালের নামে, হরতালের আগের দিন কিংবা হরতালের দিন তারা পুলিশ হত্যা করছে, তারা যানবাহনে আগুন দিচ্ছে। একটা সময় তো ছিল পুরো 3 মাস ধরে পেট্রোল বোমার রাজনীতি করেছে, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। তারা যখন মানুষ হত্যা করত, তারা যখন পুলিশ হত্যা করত, তখন যদি সেই আইন প্রয়োগকারী সংস্থা তাদের বাড়িতে যদি অভিযান চালাতো, তাও তো 2-1 দিন, সেটি তো কোনো লম্বা সময় ধরে, গড় সময় ধরে যে মাসের পর মাস কাউকে যে বাড়িঘর ছাড়া করে রেখেছে, মানুষ নিয়ে গিয়ে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। যখন কোনো আইন শৃঙ্খলা ঘটনা যখন বিঘ্নিত হয়, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে অভিযান চালিয়েছে, সেটাও 2-4 দিন। এমন তো না যে 10 মাস ঘরে ছিল না কেউ। 10 মাস ধরে আপনার বাড়িঘরে উপর্যুপরি বারবার হামলা করা হয়েছে, বারবার জ্বালিয়ে দেওয়া হয়েছে, বিষয়টা এমন ছিল না। আজকে যারা এই 10 মাসের বিভৎসতাকে 15 বছরের তাদের দমন নিপীড়নের কথা বলে ঢাকতে চায়, তারা আসলে মানুষকে বোকা বানায়। আমাদের মেমোরি খুব সহজে আমরা ভুলে যাই কোনো একটা জিনিস, কিন্তু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে এই 10 মাসে আওয়ামী লীগ কোনো যানবাহনে হামলা করেনি, কোনো মানুষকে পেট্রোল বোমা মারেনি, কোনো পুলিশকে হত্যাও করেনি, রাস্তাঘাটে কোনো অরাজকতাও কিন্তু আওয়ামী লীগ করেনি। কিন্তু তারা তাদের সেই আন্দোলনের সময়, তাদের সেই তথাকথিত হরতাল অবরোধ, মাসের পর মাস তারা অবরোধ চালিয়েছেন, ট্রেন উপড়ে ফেলেছেন, নির্বাচনের সময় বাংলাদেশের 300টার উপর স্কুলে আগুন দিয়েছেন। সেগুলো কি আইনের আওতায় আনার প্রয়োজন ছিল না? সে কাজটি যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছিল, তখন তারা আহ, সেই অভিযানের নামকে দিয়েছে দমন নিপীড়ন বিরোধী দলের। আসলে তো দমন নিপীড়ন ছিল না, ছিল সহিংসতার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান। কিন্তু আজকের দিনে এসে আপনি দেখুন যে এই 10 মাসে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো জনগণের জানমালের উপরও ক্ষতি সাধন হয়নি, কোনো পুলিশের উপরও হামলা হয়নি, পুলিশ হত্যাও হয়নি, কোথাও রেল লাইন উপড়ে ফেলা হয়নি, কোনো স্কুলে আগুন দেওয়া হয়নি। বিষয়টা এভাবে চিন্তা করুন। সেদিন ওইটা লাইভটা করায় আরেকটা আহ, প্রতিষ্ঠিত হয়েছে যে যেগুলো একটা মামলা, যে কোনো মামলায় বাদী বিবাদী দুই পক্ষ থাকে। লাইভটা করার পর যে সবাই দেখলো এখানে এক পক্ষ, এখানে কোনো দুই পক্ষ নাই। এখানে কোনো মানে দুপক্ষে নেই। এটা যে সাজানো বিষয়, এটা যে একটা রায় তৈরি করে আছে রাখার সবকিছু, এটা প্রথম দিনই সেটা প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা রনি, আমরা একটু আহ আর একটু পেছনে থেকে থাকি আমরা। 5 আগস্ট, 5 আগস্টের রনির কি ভেতরটা, এই এই কথাগুলা যদি শেয়ার করো। ঘটনার আকস্মিকতায় স্বাভাবিকভাবে মনে যন্ত্রণা থাকতে পারে, আহত হয়েছি কথাটা যদি বলতে চাই। কিন্তু ঘটনার 2-1 ঘন্টার মধ্যে বিভিন্ন মাধ্যম সহ, বিভিন্ন গণমাধ্যম সহ, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেভাবে তাদের বীভৎস চিত্র উঠে আসছিল, এলাকায় এলাকায় বাড়িঘরে আগুন দিচ্ছিল, 2 কি 3 জন চেয়ারম্যানকে সেদিন আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল, একজন চেয়ারম্যানকে সম্ভবত তার পুত্র সহ জবাই করে হত্যা করেছিল। সারা দেশ থেকে যখন ঘটনাগুলো শুনতে পাচ্ছিলাম 2-1 ঘন্টার মধ্যে, সে আহত অবস্থা ছিলাম না। সেটি আসলে মানে মনের মধ্যে একটা পুঞ্জীবিত ক্ষোভ আবার নিজেকে তৈরি করছিল। আমি যদি
মর্মাহত হয়ে মানে যে খুব পীড়াতে ছিলাম, বিষয়টা তেমন না। হ্যাঁ, ঘটনা আকস্মিকতা আহত হয়েছিলাম, কিন্তু যখন বিবশতা দেখছিলাম যে মনে হচ্ছিল যে না, আসলে আমরা হারিনি, আওয়ামী লীগ হারেনি, হেরে গিয়েছে বাংলাদেশ। আমার ফিলিংসটা ওরকম ছিল। আমি অন্যজনের বিষয়টা বলতে পারবো না। আমার মনে হয়নি যে আওয়ামী লীগ হেরে গিয়েছে সেদিন। আমার মনেই হয়েছে যে আজকে বাংলাদেশ হেরে গিয়েছে। আজকে এই যখন বাংলাদেশকে, জি, যখন দেখলে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হচ্ছে বাইরে, না ওই তখন কথাটাই কি ওই হলো? কথাই আমি বললাম যে ঘটনার সাথে সাথে হয়তো একটু ঘটনা আকস্মিকতার সাথে হয়তো একটু মর্মাহত ছিলাম, কিন্তু সাথে সাথে যখন দেখলাম সারা বাংলাদেশে তারা একটা অরাজকতা তৈরি করেছে, তো আওয়ামী লীগ কি হয়েছে সেই চিন্তা আর কি মাথায় নাই তখন। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে সেটি আর মাথায় নেই। মনে হয়েছে যে বাংলাদেশে আজকে কি, বাংলাদেশেরই আজকে পতন হয়েছে, বাংলাদেশে আরেকটি পাকিস্তানের মতো একটি অকার্যকর রাষ্ট্র আজকে থেকে বাংলাদেশ ওই যুগে প্রত্যাবর্তন করছে। আমার কাছে ওটাই ফিলিংস। এই 9-10 মাসের সংগ্রাম সম্পর্কে আমাদের একটু শেয়ার করা যায়, যতটা নয় সম্ভব। দশ মাসের 9-10 মাসের সংগ্রাম যেভাবে চলছে, যেভাবে আমাদের দলীয় নেতা কর্মীরা মৃত্যুর মুখ থেকে পালিয়ে বেড়াচ্ছে, 9-10 মাসে ঘর বাড়ি ছাড়া সবাই নেতা কর্মীরা ধান খেতে ঘুমাচ্ছে, পাহাড়ে তাঁবু খাটিয়ে ঘুমাচ্ছে, খাবারের অভাবে খাবারের অভাবে আহ অভুক্ত থাকছে। এরপরও ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যারা আওয়ামী লীগকে পছন্দ করে, তারা ক্ষণে ক্ষণে মিছিল করছে, নিষিদ্ধ দাবি করলেন, কিন্তু নিষিদ্ধ করলেন একটা দলকে, প্রথমে ছাত্রলীগকে, তারপর আওয়ামী লীগকে, কিন্তু দাবিও তো কাউকে রাখা গেল না। তো আন্দোলন সংগ্রামটা আওয়ামী লীগ নেতা কর্মীরা করবে শুধু সেটা না, আরো আরো কিছুদিন যাক, হয়তো দেখতে পাবেন সাধারণ জনগণও রাস্তায় নামছেন। একটা দুঃশাসন বেশি দিন চলে না, একটা দুঃশাসনের বিরুদ্ধে মানুষ কথা বলবে। আপনি আজকে একটা সুষ্ঠু একটা যদি নির্বাচনের আয়োজন করেন, আওয়ামী লীগ 2008 সালের ডিসেম্বরে সে নির্বাচন হচ্ছে, বেশি ভোট পেয়ে আজকে নির্বাচিত হবে। কিন্তু বাস্তব অবস্থা তো দেশে তারা আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচনের জন্য কাজ করছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না তো। জনগণ কাকে ভোট দিবে? এখানে একটা প্রশ্ন আসে। জনগণ তার চোখের সামনে দেখতে পেয়েছে সাজানো গুছানো একটা দেশ গঠন করেছে আওয়ামী লীগ, যে দেশে অন্তত মানুষ খেয়ে পরে বাঁচতে পারত, যে দেশের মানুষ কথা বলতে পারত। আজকে সেই দেশটা প্রেক্ষাপটের একটা প্রেক্ষাপটের পরে সেই দেশটা আজকে তার সব সূচকে, আহ, উন্নয়নের যতগুলো সূচক, সব সূচক আজকে নিম্নগামী। আজকে অর্থনীতি ধ্বংস। আজকে আপনার আজকে দেখলাম যে আজকে একটা এই করের একটা নতুন করে কর আরোপ করা হলো। সেই কর আরোপও জনগণের উপর কটূক প্রভাব পড়ে, সেটাও আগামী 1 মাসের মধ্যে জনগণ দেখতে পাবে। তো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে গেলে জনগণ ভোট কেন্দ্রে যাবে না। তারা যে কথাগুলো বলেছিল আমাদেরকে, সে কথাগুলোই উল্টো হয়ে বোমেরাং হয়ে তাদের উপর ফিরে আসবে। আপনি এটা আজকে লিখে রাখুন। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে গিয়ে তারা গ্রহণযোগ্যতা কতটুকু পায়, জনগণও বা কতটুকু সমর্থন করে, কিংবা অন্যান্য বহির্বিশ্ব সেই নির্বাচনকে কতটুকু গ্রহণযোগ্য হিসাবে স্বীকৃতি দেয়, সেটিও কিন্তু প্রশ্ন থাকে। তারা চাচ্ছে আওয়ামী লীগকে আহ, নিষিদ্ধ করে তাদেরকে নির্বাচনে না আসার জন্য, কিন্তু এটা তো সত্য, দেশের মানুষ আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা, অনুভূতি সবকিছুই কিন্তু আছে। কিছু মানুষ তো রাজনৈতিক মতাদর্শ গত কারণে, মতবিরোধের কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকতেই পারে, সেটি খুব স্বাভাবিক বিষয়। যেহেতু আমাদের দেশে অনেকগুলো রাজনৈতিক দল নির্বাচন করে, নির্বাচনে অংশগ্রহণ করে, তো সেই হিসাবে অনেকগুলো রাজনৈতিক দল বৃহত্তর আহ, অবস্থান নিয়ে রাজনীতি করে, জনগণ তাদের প্রতিও সিম্পৃতি থাকে। কিন্তু আওয়ামী লীগের প্রতিও তো জনগণের একটা সমর্থন আছে। সেই সমর্থনটি গত 10 মাসে যেভাবে আরো ঊর্ধ্বগতি হয়েছে, সেইখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে তারা, আমার মনে হয় না
যে জনগণের কোনো সমর্থন পাবে কিংবা বহির্বিশ্বের কোনো সমর্থন তারা আদায় করতে পারবে। একটা সত্য দেশে হচ্ছে ওরা সংখ্যায় কম, কিন্তু তারা যেটা বলছে সেটা করে ফেলতেছে। তারা তারা বলছে তারা 32 নম্বর ভেঙে ফেলবে, তারা ভেঙে ফেলছে। তারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, করে ফেলছে। কেউ আটকাতে পারছে না কিন্তু। এটার একটা সুদূর প্রসারে প্রভাব তো আছে। সেই প্রভাব হয়তো তারা আজকে বুঝতে পারছে না। কেউ যখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে, হঠাৎ করে ক্ষমতাশীল হয়ে যায়, তখন কিন্তু তার চারপাশটা সে অন্ধকার দেখে। এদেরও হয়েছে এই অবস্থা। ভার্সিটি পড়ুয়া ছেলে হঠাৎ করে একজন মিনিস্টারের পাওয়ার নিয়ে রাস্তায় যাচ্ছেন, মিনিস্টারের পাওয়ার নিয়ে চলছেন, সচিবরা তাকে স্যার বলে ডাকছেন, পুলিশ অফিসাররা স্যালুট দিচ্ছেন। তার কাছে তো সেই 20 বছর, 22, 24, 25 বছর বয়সে এত কিছু পাওয়ার কথা ছিল না। সে তো প্রভাবটা কি পড়তে পারে। আপনি আমাকে আজকে একটা গালমন্দ করলেন, আমি 5 বছর পর হলেও আপনাকে সেই বাঁকা চোখে তাকাবো, সেটারও তো একটা প্রভাব আছে। সেই চিন্তা তো তারা কি করছে না। তো তারা যা দাবি করছেন, আহ, দাবি করলেন আওয়ামী লীগ নিষিদ্ধ, নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করে ফেললো। এখন বলতেছে যে জুলাই সংবিধান করতে হবে, তার মানে আগের সংবিধান বাদ দিতে হবে, এটাও করে ফেললেন। তো এগুলো তো একটা সুদূর প্রসারী প্রভাব আছে। কোনো রাজনৈতিক দল তো এখানে মানবে না। এখানে আপনি যদি রাজনীতিতে আপনার একটা দীর্ঘ ইতিহাস থাকতো, আপনার যদি রাজনীতিতে বাংলাদেশের জন্য একটি ভূমিকা থাকতো, তাহলে কথা ছিল। আপনারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, আপনারা ম্যান্ডেট নিয়ে, আপনারা জাতীয় সংসদে নির্বাচন করে, আপনারা জনপ্রতিনিধি হয়েছেন, আপনারা সংসদে বিল পাস করে আপনি যে কোনো কিছু করে ফেলতে পারেন। এখানে তো বিষয়টা এমন নয়। এখানে সাধারণ মানুষকে মিসগাইড করে রাস্তায় নামিয়ে সরকারকে জঙ্গি হামলা করে সারা দেশে আপনারা ক্ষমতায়ন হয়েছেন। জনগণ যখন বুঝতে পেরেছে, জনগণ আপনাদের পেছন থেকে সরে গেছে, সরে যাওয়ার পরও আপনারা সেই ক্ষমতায় রয়ে গেলেন। আপনারা সেই ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উপর। 32 নম্বর যে রাতে ভাঙলো, ওই রাতের সেই মানে রাতে অনুভূতি গুলো। আমার এখনো মনে আছে। আমার আহ 3 জন খুব সহকর্মী আমার সাথে ছিলেন সেদিন। আমি চিৎকার করে করে কান্না করেছিলাম, চিৎকার করে করে কান্না করেছিলাম। মানে আমার কেন জানি মনে হচ্ছে যে বঙ্গবন্ধু মারা গেল 75-এ, বঙ্গবন্ধু বাড়িটা 75-এর পরে তাকে মারলেন। আজকে দিনে এসে কি দোষটা করলেন বঙ্গবন্ধু? বঙ্গবন্ধুর বাড়িটা কি দোষটা করলো? যদি বঙ্গবন্ধুর উপর ক্ষোভ থাকে, বঙ্গবন্ধু, ক্ষোভ তো বঙ্গবন্ধুর উপরেই। বাড়ি তো আর শেখ হাসিনা বা শেখ রেহানার নয়, বাড়ি তো বঙ্গবন্ধুর। বাড়িতে কোনো দোষ করেনি, ক্ষোভ তাহলে বঙ্গবন্ধুর উপর। তো বঙ্গবন্ধু 75 সালে মারা গেছেন, এত বছর পর আপনারা সেটা ভাঙলেন কেন? কি অপরাধ করলেন? আমাদেরকে একটা জাতি উপহার দিলেন, একটা জাতিসত্তা দিলেন, একটা রাষ্ট্র দিলেন, একটা পতাকা দিলেন, একটা মানচিত্র দিলেন, পরাধীনতার শৃঙ্খল থেকে আমাদেরকে মুক্ত করলেন। তার বাড়িটা কি দোষ করলো? আমি সে রাতে প্রচন্ড পরিমাণ আহ আহত হয়েছি। আমি খুব কম মনে হয় চিৎকার করে করে কান্না করেছি জীবনে, আরো কয়েকবার করেছি হয়তো। সেই দিন রাতে আমি প্রচন্ড কান্না করেছিলাম। সেই রাতে রনি, আমরা অনেককে খুঁজতেছিলাম, আওয়ামী লীগ নেতাদের অনেককে। কারণ আমরা জানি এটার সাথে এত আবেগ জড়িত, ওই রাতের কান্নাটা পরে কাঁদতে পারবে না। আমরা চাইছিলাম ওনারা আমাদের লাইভে এসে কান্নাটা করুক, রাজি করতে পারেনি। এটা অন্য ব্যাপার। আচ্ছা, এই যে ওই সময় 5, 6, 7, 8 যে দিনগুলা আগস্টের, ওই সময় কি মনে হয়েছে আওয়ামী লীগ এত তাড়াতাড়ি এগুলো ঘুরে দাঁড়াবে? অন্ধকার প্রবেশ করা অর্থই হচ্ছে আপনি আলোর খুব নিকটে যাওয়া। অন্ধকার যে প্রবেশ করেছি সেটা তো 5 তারিখ সে দুপুর থেকেই প্রকাশ দৃশ্যমান ছিল। আমরা, এটাও তো একটা সময়টা আসলে প্রয়োজন ছিল জনগণকে, আহ জনগণ তার বিষয়টা বোঝার জন্য, অনুধাবন করার জন্য। জনগণকে যে মিসগাইড করা হচ্ছিল, জনগণ যে মিসগাইড হয়েছিল, যে সংস্কার আর পরিবর্তনের স্লোগান দিয়ে, সংস্কার আর পরিবর্তনের কথা বলে তাদেরকে যে একটা অন্ধকার রাষ্ট্রে, আহ, রাষ্ট্রের মধ্যে প্রবেশ করানো হচ্ছে,
এটা বোঝানোর তো একটা সময় দরকার ছিল। আমি মনে করি যে আমাদের সকলের, যারা বুঝেছি যারা বুঝি নাই, তাদের সকলের অনুধাবনের জন্য একটা সময় প্রয়োজন ছিল। এবং আমি মনে করি আজকে সেই সময়টা এসেছে, জনগণ আজকে খুব ভালোভাবেই বুঝতে পারছে। 10টা মাস আপনি আপনি একটা মব তন্ত্র চালু করলেন, আবার নাম দিলেন মব জাস্টিস। মব কি আবার জাস্টিস হয় গণতান্ত্রিক দেশে? মব হয় সন্ত্রাস করার জন্য, জাস্টিস হয় না এটা। জাস্টিস হয় না। নামটা দিলেন পত্র পত্রিকায় মব জাস্টিস। আমি এটা নিয়ে ফেসবুকে একবার লিখলাম যে মব কি জাস্টিস গণতান্ত্রিক রাষ্ট্রে? এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, এখানে আইন আছে, আদালত আছে। অপরাধ করলে অপরাধীর শাস্তি আইনের আওতায় হবে। এখানে মব আবার জাস্টিস হবে কেন? মব হলে সেটা হবে সন্ত্রাস, আইন নিজের হাতে তুলে নেওয়া। সেই মব সন্ত্রাসকে যেই সরকার পরিবর্তনের সবক দিয়ে ক্ষমতা দখল করলেন, সংস্কারের কথা বলে ক্ষমতা দখল করলেন, 10 মাসে একটা মব সন্ত্রাসীকে আপনি গ্রেপ্তার করতে পারলেন না, একটা মব সন্ত্রাস বন্ধ করতে পারলেন না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি বুলডোজার দিয়ে আপনি 32 ভাঙলেন, সেনাবাহিনীকে সরিয়ে নিলেন। তাহলে এই রাষ্ট্রের দিয়ে এই এই জঙ্গিতন্ত্র দিয়ে, ইউনূসের এই জঙ্গিতন্ত্র দিয়ে জনগণের কি সংস্কার হবে, কি পরিবর্তন হবে, জনগণ তো আজকে বুঝতে পারছেন। আমি মনে করি আপনি যে প্রশ্নটা করলেন যে এত অল্প সময় ব্যাক করতে পারবে কিনা, এটা মনে হচ্ছিল কিনা, হ্যাঁ আমি মনে হচ্ছিল। কারণ তাদের আহ আপনি ঠিক, আমি আর একটু পিছন থেকে বলি। 2008 সালে আমরা নির্বাচনে জেতার পরে প্রধানমন্ত্রী আমাদেরকে আনন্দ মিছিল করতে মানা করেছিলেন। কেন করেছিলেন? আমাদের দুঃখ, দুর্দশা, হতাশা, কার উপর ক্ষোভ থাকতে পারে, সেটা আনন্দের সহিত প্রকাশ করতে গিয়ে আমরা একজন বিএনপি নেতা কর্মীর গাড়িতে হামলা করব, বাড়িতে হামলা করব। এই কাজটা না হওয়ার জন্য প্রধানমন্ত্রীর এক নির্দেশ কোনো আনন্দ মিছিল হবে না। আমরা কোনো আনন্দ মিছিল করি নাই, সারা বাংলাদেশে কোথাও জ্বালাও পোড়াও হয় নাই জয়লাভের পর। আর তারা করলো কি? তারা করলো আহ নেত্রীর চলে যাওয়ার পরে তারা সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সকল কিছু তারা কি ভাঙচুর করা শুরু করলো। আবার রাষ্ট্র বলছে যে একটা পরিস্থিতি এমন হয়েছে যে এটা পরিবর্তনের একটু সময় দরকার, অর্থাৎ হচ্ছে তুমি চালাইয়া যাও, তুমি চালাইয়া যাও। আসিফ নজরুলরা সেদিনও, যদি সরকার নতুন সরকার গঠন হয় নাই তাদের, কিন্তু তারা কিন্তু এসে বললো যে একটা পরিস্থিতি হয়েছে, পরিবর্তন হয়েছে, সেটি একটু নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে, অর্থাৎ তুমি চালিয়ে যাও, তুমি মব সন্ত্রাস করতে থাকো, তুমি আওয়ামী লীগের নেতাঘর বাড়িঘর ভেঙে ফেলো, লুট করো। লুট শুধু করো না, আগে তো শুনতাম 2001 সালের সময়ে গরু ছাগল চুরি করতো মানুষের গোয়াল থেকে, এবার কিন্তু হাঁস মুরগিও বাদ দেয় নাই, সবই তারা চুরি করে নিয়ে গেছেন। তো ওই জিনিসটা বোঝা গিয়েছিল যে এই দেশের মানুষ আওয়ামী লীগ কামব্যাক করুক এই স্লোগানটা তুলবে। আজকে রাস্তায় ওই রিক্সাওয়ালা ট্যাক্সিওয়ালা তো বলছেন, আজকে সাধারণ হকাররাও বলছেন। আমি আজকেও কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখলাম, বললো যে আগে উদ্যোগতি ছিল দ্রব্যের, কিন্তু না খেয়ে তো ছিলাম না, ইনকামটা আমার তট্টুক ছিল, এখন তো ইনকাম নেই। এখন এনসিপি চাঁদাবাজি করে একবার, পরে আসে শিবির, এরপর আসে ছাত্র দল, এভাবেই চলছে। তো জনগণের বোঝার জন্য যে আমি মনে করি 10 মাসটা খুব প্রয়োজন ছিল। রনি প্রতি বছর 15 আগস্টে সেই মইদুল চৌধুরী যে তখন থেকে চট্টগ্রাম থেকে বিশাল দল নিয়ে তিনি টুঙ্গিপাড়া যেতেন। একটা ক্যাপ ছিল, সবার মাথায় একটা এক লাল রঙের টুপি, ক্যাপ, লাল টুপি ছিল। লাল টুপি ছিল এটা। তো এটা একটা অনেকের কিন্তু মনে রাখতো একটা ঘটনা। এই 15 আগস্টে ওই ঘটনাটা মনে পড়ছে। অবশ্যই, অবশ্যই পড়বে না কেন। 15 আগস্টে আমরা প্রায় সময় যেতাম, করোনার সময় থেকে হয়তো 2 বছর আমাদের যাওয়া হয়নি, 2-3 বছর। তো এই বিষয়টা স্মৃতি বিজড়িত বিষয়। তো এখন পরিস্থিতি, প্রেক্ষাপট বিবেচনায় সবকিছুকে আসলে আহ মনের মধ্যে থাকলেও সেটি তো আর প্রকাশ করার বিষয় না, কিন্তু বিষয়গুলো আসলে খুব স্মৃতিতে দাগ কাটে। উনি দলবল নিয়ে যেমন হজে যেতেন, দলবল নিয়ে টুঙ্গিপাড়া যেতেন কিন্তু। না, দলবল নিয়ে হজে যেতেন না।
বিষয়টা হচ্ছে ওনার একটা হজ হজ কাফেলা ছিলেন, কাফেলা, হজ কাফেলা। হজ হ্যাঁ, কাফেলা। কাফেলাটা ওনার ছিল না, এটা সিটি কর্পোরেশনের অধীনে রাখছিলেন, পরে অবশ্য উনি নিজে এটা দায়িত্ব নেন। ওই কাফেলার অধীনে যেতেন, সাথে তো অনেক হাজিই থাকতো স্বাভাবিক। এবি মহিউদ্দিন চৌধুরী যাচ্ছে একই ফ্লাইটে, একই হোটেলে থাকছেন, ওইখানেও একটা মেজবান হয়ে যেত। ওইখানে উনি সবাইকে, শুনছি আমরা তো আর ওনার সাথে যাই নাই হজে, যে খাবার দাবারের আয়োজন করতেন, নিজেই শরবত বানিয়ে খাওয়াতেন। উনি আবার ভালো রান্না বুঝতেন, রান্নার রং দেখে বুঝে ফেলতে পারতেন যে এটা স্বাদ কটটুক হতে পারে, ওনার ক্ষমতা ছিল। আমার ওনার সাথে একটা স্মৃতি এরকম যে ওই যে সিটি কর্পোরেশন ইলেকশনে বিএনপি আমলে ওই যে বিএনপি নাসিরকে উনি পরাজিত করেন আর কি। ওই প্রচারণার সময় তারেক রহমান তারেক রহমান দলবল নিয়ে গিয়েছেন চিটাগাঙে, মিটিং চট্টগ্রাম, টিটিং করতেন। চট্টগ্রামে ছিলেন। হ্যাঁ, এবং তখন কিন্তু এই ওবায়দুল কাদের কিন্তু ওই নির্বাচনী প্রচার কার্যক্রমের ছিলেন, প্রধান ছিলেন। তখন যেহেতু তারেক রহমান এখানে আসছেন, অনেকে বলছেন ইয়াকে আনার জন্য, জয়কে আনার জন্য। হ্যাঁ, মহিউদ্দিন চৌধুরী আপত্তি করলেন এই কথা বলে যে চিটাগাং মানুষ এগুলো পছন্দ করে না। চিটাগাং বাইরে থেকে লোকজন এনে শোডাউন করা, চিটাগাং মানুষ এগুলো পছন্দ করে না। উনি এই কথাটা বলে দলের কাউকে আসলে ছোট বড় করলেন না উনি। হ্যাঁ, হ্যাঁ, চট্টগ্রামের মানুষের আবেগটা কারার জন্য, এটা একটা ভোটের পলিসি সম্ভবত, হুম। ওই কারণেই তিনি এই ধরনের কথা বলেন। স্বাভাবিকভাবে যখন অন্য দল তার বিপরীত প্রার্থী, তাদের দলের সর্বোচ্চ নেতাকে নিয়ে আসলেন, তো সেখানে উনি যখন পুরা নিজের বিষয়টাকে জনগণের উপর ছেড়ে দিলেন, চাটগাইয়াদের উপর, যে চাটগাইয়াটা পছন্দ করে না, তো চাটগাইয়ারাও স্বাভাবিকভাবে এটা হয়তো অনুভব করতে পারছেন যে মহিউদ্দিন চৌধুরী আমাদের মনের কথাটা বললেন, আমাদের ঘ্রাণ, আমাদের নির্যাসটা উনি ধারণ করেন বলেই উনি চট্টগ্রামের বাইরের কাউকে লাগবে না এই কথা কি এবং বলেছেন। সেই সেই নির্বাচনে ভোটের আগের দিন পর্যন্ত মোটেই বোঝা যায় না যে উনি জিতবেন, বিএনপি হেরে ওই যাবে। ভোটে সম্ভবত 97,000, তিরানব্বই হ্যাঁ, হাজার এবং 93,000 ভোটে জিত। সেই রাত্রে ভোটের যে ফলাফল গুলো আসতেছিল, গণবিপ্লব মনে হচ্ছিল সেটাকে। জি। সেটাকে গণবিপ্লবের মতো মনে হচ্ছিল সেটা। আচ্ছা রনি, এই যে 5 আগস্টের পরে 5 আগস্টের পরে আমরা নতুন একটা আওয়ামী লীগ দেখি, এটা নতুন একটা আওয়ামী লীগ দেখি, নতুন একটা ছাত্রলীগ দেখি আমরা। এই দলের একজন নেত্রী শেখ হাসিনা, তিনি এই দলটাকে ক্ষমতায় এনেছিলেন, এই দলটাকে ক্ষমতায় ধরে রেখেছিলেন, এবং এই দলের বিপর্যয়ের পরে দেখা গেল আর কোন নেতা কিন্তু দৃশ্যমান নাই। একজন শেখ হাসিনা, তিনি অনলাইনে বক্তৃতা দেন, টেলিগ্রাম গ্রুপে কথা বলেন, ফোনে ফোন করেন ছেলে মেয়েদের, মানে তার তার এই যে জনসংযোগটা, অনলাইনে অনলাইনকে ব্যবহার করে তার যে জনসংযোগটা, এই জনসংযোগটা কিন্তু পরিস্থিতি এবং একটা মোড় ঘুরিয়ে দিয়েছে। রনিরা এটা কিভাবে দেখে? অন্য কোনো নেতা নেই কিন্তু। প্রথম থেকে যেভাবে আহ এটা আরো সোচ্চার হওয়া দরকার ছিল আমাদের সকলকে, সিনিয়র নেতৃবৃন্দের কথা বলছি, তারা বিভিন্ন কারণে সম্ভবত তারা এই কাজটি করতে পারেননি। এটা আমাদের ব্যর্থতা। এটা যদি আরো আগে হতো তাহলে আরো বেশি মনোবল নিয়ে আমাদের নেতাকর্মীরা কাজ করতে পারতেন। কিন্তু সময়ের পরিক্রমায় আমরা দেখছি অনেকে এখন কথা বলছেন। আমাদের মূলত এখন কথা বলা দরকার। যারা বলেননি, কেন বলেননি এই প্রশ্ন করে এখন সময় নষ্ট করার আসলে সুযোগ নেই। কথাটা বলা দরকার, এবং কেউ যদি কথা বলতে চায় তাকে অ্যাপ্রিসিয়েট জানানো দরকার। হ্যাঁ, ভুল ত্রুটি আছে আমাদের, ভুল ত্রুটি সূত্রে আসতে হবে, এবং সেই সিদ্ধান্ত নেত্রী নিজেই নেবেন। সেই সিদ্ধান্ত দেওয়ার মতো, সেই আহ, কথাটা বলার মতো আমরা হয়তো নিজের অভিব্যক্তি প্রকাশ করতে পারি, কিন্তু সেই সিদ্ধান্ত আমরা নিতে পারি না। দলের মধ্যে কারা কথা বলবেন, কথা বলবেন না, সেটি না থাকিয়ে কেউ কথা বলুক, সবাই কথা বলুক, সেটি এখন আমাদের চাওয়া উচিত। এবং যারা অতীতে যাদের গ্রহণযোগ্যতা যারা হারিয়েছেন, সেটি আমি মনে করি সময়ের সাথে সাথে নেত্রী ভালো জানেন যে কার গ্রহণযোগ্যতা কতটুকু, সেটি
সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের কাউন্সিল আছে, আমাদের আরো অনেক বিষয় আছে, নেত্রী সেই সিদ্ধান্ত নিক, এটি আমার ব্যক্তিগত অভিমত। রনি যখন অ্যারেস্ট হতো আওয়ামী লীগ আমলে, তখন আমরা দেখতাম স্কুলে, কলেজে, নানা স্তরের কর্মীরা কর্মীরা মানববন্ধন করে, এই প্রোগ্রাম করে, সেই প্রোগ্রাম করে, মানে বিশাল একটা ব্যাপার আমাদের চোখে আসতো। এইবার কিন্তু এই যে গ্রাসরুটে নতুন একজন ছেলে পেলে আমরা দেখি তাদেরকে। ওই যে একটা ছেলের নামটা ভুলে গেছি, ও আজকেও আমার সাথে কথা বলতেছিল, ভাই কোন সময় আসবেন উনি। ওই যে কথাটা বলেছিল, এখন যদি আওয়ামী লীগ করা দোষের হয়, একদিন আওয়ামী লীগ না আচ্ছা, করাটাও কিন্তু দোষ। সাগর ছেলেটা, চেষ্টা করে। জি জি, এরকম সাগর অনেক ছেলে, ছেলেটা। হ্যাঁ, এরকম অনেক ছেলে পেলে চিটাগাঙ্গের কিন্তু। এরা জি কিন্তু ওই, আমি আমি যখন কথা বলি তাদের সাথে, রনির কথা বলে, ওদের সাথে কন্ট্যাক্টটা কিভাবে হয় এখন? এখনকার যারা মনে করেন ইন্টার ফার্স্ট ইয়ার, ডিগ্রি ফার্স্ট ইয়ার যারা আমাদেরকে চেনে, তাদেরকে তো সরাসরি আমরা পাইনি। সরাসরি হয়তো আমাদের কর্মীদের সাথে তাদের যোগাযোগ, কর্মীদের সাথে কর্মীদের। আমি একটা বিষয়ে চেষ্টা করেছিলাম, যেদিন থেকে ছাত্রলীগ আসলেই করবো না বলেছি, সেদিন থেকে আমি আর কোনো এই ছাত্র আন্দোলনে যোগ দিইনি। আমি চট্টগ্রামের অনেক আন্দোলন করেছি। আমি নাগরিক আন্দোলনগুলোতে সোচ্চার ছিলাম। চট্টগ্রামের যে কোনো বিষয়, বন্দরের নিয়োগে অনিয়ম নিয়ে বলেন বা সিআরবি আন্দোলন বলেন, এগুলো আমি মন প্রাণ করেছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি ছাত্রলীগ করেছি, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করেছি আসলে ছাত্রদের সমস্যাটা কোথায়। আমি শুধুমাত্র যে বেতন নিয়ে আন্দোলন, বিষয়টা তা না। আমি কিন্তু একটা সিলেবাস ভিত্তিক ভাবে একটা কাঠামো দাঁড় করিয়েছিলাম। আমি মনে করেছিলাম যে, মনে করেন আপনার একটা বছরের নভেম্বর থেকে আমি হিসাবটা যদি করি, যে একটা বছরের নভেম্বরে স্কুলগুলোতে ফর্ম দেয়, ভর্তি ফর্ম, স্কুলে ভর্তির জন্য। তো বেশিরভাগ স্কুল, সরকারি স্কুল ব্যতীত যেগুলো আপনার প্রাইমারি লেভেল, সেগুলো তো বেশিরভাগই হচ্ছে কিন্ডার গার্ডেন স্কুল। এই স্কুলগুলোতে একটা অনিয়ম চলে। তো আমি নভেম্বর মাসে শুরু করতাম যে স্কুল ভর্তি অনিয়মের বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলন শুরু হয়ে জানুয়ারিতে গিয়ে দেখা যেত স্কুল ভর্তিতে অতিরিক্ত টাকা নিচ্ছে, সরকারই বলে দিচ্ছে টাকা, এত টাকার বাইরে নিতে পারবেন না। আমি কিন্তু অন্য কোনো আন্দোলন করতাম না। আমি চাইতাম যে সরকারি প্রজ্ঞাপনটা বাস্তবায়ন হোক। সরকার নির্দেশ দিয়েছে স্কুলের ভর্তি নীতিমালা এত টাকা, এর বাইরে কি কোনো আহ, টাকা নিতে পারবেন না। তো জানুয়ারিতে আসলে দেখা যেত অনেক অভিযোগ চলে আসতো, আমি বক্স বসায় রাখতাম। দেখা যেত এখানে অভিভাবকরা তার ছেলেকে নিয়ে এসে ওই কাগজটা ফেলে দিয়ে গেল, নামটা গোপন রাখবেন। তো এই কার্যক্রমটা চলতে চলতে ফেব্রুয়ারি মাস চলে আসতো। পুরো ফেব্রুয়ারি মাসে আমি জেলা প্রশাসককে দিয়ে বা স্কুলে স্কুলে গিয়ে টাকাগুলো ফেরত নিয়ে একটা অবস্থা করতাম। তাইলে আমার সেই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত আমি একটা কাজে লেগে থাকলাম। মানে আমি ছাত্রলীগ যেভাবে ধারণ করতাম। এরপর আমি চিন্তা করতাম যে ফেব্রুয়ারি যখন ঢুকতো, যে মার্চ বা এপ্রিল মাসে হচ্ছে আপনার এই মেট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষা ফর্ম ফিল আপের টাকাটাও সেই জানুয়ারি থেকে আবার শুরু করতাম আন্দোলনটা, অতিরিক্ত টাকা কে নিচ্ছেন। এই আন্দোলনটা করতে করতে পরীক্ষার আগ পর্যন্ত গিয়ে দেখা যেত মার্চ মাসে বা এপ্রিল মাসের শুরুতে গিয়ে থামতাম। এরপর দেখা যেত তত এক মাস পরে আবার যারা আহ, ইয়া করবে তাদের আবার ইন্টার পরীক্ষা চলে আসলো। ইন্টার পরীক্ষার আন্দোলনটা হবে কি করতাম। করতে গিয়ে দেখা যেত আবার ইন্টার পরীক্ষা যখন শেষ হতো, সে আবার আপনার জুলাই আগস্টের দিকে সম্ভবত আবার সে কলেজ ভর্তি চলে আসে, যারা ইন্টার মেট্রিক পাস করেছেন। তো আমি একটা সিলেবাস করে রেখেছিলাম যে আমি এইভাবে এই আন্দোলনটা করব। তো আমি সারা বছরই কিন্তু এই কাজগুলোতে লেগে থাকতাম। অনেকে আমাকে চেনে, অনেকে আমাকে ভালোবাসে, অনেকে আমাকে পছন্দ করে। এটা আমার মাথার উপর এক জীবনে এত ভালোবাসা, এত আহ উৎসাহ পাওয়াটা ভাগ্যের। আবার অনেকে ঘৃণাও করে, রাজনৈতিক রাজনৈতিক কারণে অনেকে প্রচন্ড ঘৃণা করে। অন্য মতাদর্শের লোকজন আমাকে প্রচন্ড ঘৃণা করে। আবার অন্য মতাদর্শের লোক হলেও আসলে অনেকে চুপি চুপিও কথা বলে যে রাজনৈতিক কারণে ঘৃণা করলেও যে কর্মকাণ্ডের কারণে না। আমারও তো একটা রাজনৈতিক স্ট্যান্ড থাকতে পারে, আমার একটা বক্তব্য থাকতে পারে, সেটিকে তো শ্রদ্ধা জানাতে হবে। ইদানিং রনি, ওই ছেলেটা আসছে এখানে,
KGF সাগর, হ্যাঁ, ইদানিং রনি ওই অনলাইনে আমরা একটা জিনিস দেখি, এখনো কিন্তু আওয়ামী লীগের, ছাত্রলীগের নানা জন একজন আরেকজনের বিরুদ্ধে লিখছেন। আমি তখন ভাবি, এরা কি একটু ভাবতেছে না এই যে বিপর্যয়, কতদিনের বিপর্যয় কেউ জানে না, কতদিন লাগবে এই পরিস্থিতি সামাল দিতে কেউ জানে না। কিন্তু এই পরিস্থিতি, এই ঐক্যের সুযোগটা কিভাবে তৈরি করা যায়? আমাদের মধ্যে অনেকে আমরা কিন্তু মর্মাহত। একটা ঘটনা আকস্মিকতায় আমরা প্রথমে একটা আঘাত পেয়েছি, এরপর হচ্ছে আমরা নির্যাতিত। আমরা 10 মাস বিরোধী দলের চেয়েও খুব খারাপ অবস্থায় আছি, মানবতার জীবনযাপন করছি। এখানে অনেকের মনে রাগ, ক্ষোভ, অভিমান থাকতে পারে। আমারও ব্যক্তিগতভাবে অনেক রাগ, অভিমান, ক্ষোভ আছে। তো যতটুকু পারা যায় আমি বলবো যে সংযত হওয়া উচিত। আমি নিজেকেও সংযত করার চেষ্টা করি, অনেক সময় হয়তো পারি না, কিন্তু আমি মনে করি যে আসলে সংযত হওয়া উচিত। আহ, ভুলটা যদি আমি করি, আপনি বাড়ি ভাই হিসাবে আমাকে উপদেশটা দিতে পারেন, আমি উপদেশটা নিব। আপনি করলে আপনার আরেকজন বড় ভাই বা আপনার ছোট হলো শুভাকাঙ্ক্ষী হলো আপনাকে পরামর্শ দিতে পারে। আমি মনে করি এখনো যদি কেউ করে থাকে বা করতে থাকি, তাকে অন্যদের অন্তত গোপনে হলেও একটু পরামর্শ দেওয়া উচিত। এবং আমি অবাক লাগতেছে, এখন পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব এত কিছু মাঝে বিবৃতিতে এই দেশ সেই দেশ, এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা সবাইকে দিয়েছে, এটাও চোখে আসে নাই কিন্তু। মানে এটা কাদা ছুড়াছুড়ি চলতেছে, হতাশা আছে, না পাওয়ার বেদনা আছে, নানা কিছু আছে। এখন এই শত্রুপক্ষের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, কিন্তু এটা, এগুলো বলার দলীয় ফোরাম আছে, নানা সুযোগ হবে। না, ওই যে বললাম, ওই যে নির্যাতনের শিকার, আগেও আরেকটা কথা আমি হয়তো মিস করছি। সরকার থাকা অবস্থায় অনেকে অবমূল্যায়নের শিকার হন। যে যারা অবমূল্যায়নের শিকার হন তাদের অধিকাংশই কিন্তু মাটি কামড়ে ধরে এখন কিন্তু আবার রাজনীতিতে সক্রিয়। তার যাওয়ার জায়গা নেই, আপনি ঘরে থাকতে পারবেন না, আপনি ঘরে থাকতে পারবেন না, আপনি বাইরে যাইতে পারবেন না। আপনাকে পুলিশি হয়রানি, মব মব সন্ত্রাসের আঘাত, এসবের মধ্যে থাকি। এসবের মধ্যে থেকে পুরানো স্মৃতিও অনেকে কি হতে পারে, স্মৃতি বিজড়িত হতে পারে। কিন্তু আমি মনে করি যে সংযত হওয়া দরকার। যে কথাটা বললাম, যে একজন আরেকজনকে অন্তত পরামর্শটা আমরা দিতে পারি এই বিষয়ে। চট্টগ্রামের সাংবাদিকদের সাথে রনির চমৎকার একটা সম্পর্ক ছিল। এখন আমার সাথে এই আমার সাথে এই মোটামুটি ভালোই ছিল। এই এই দু যোগাযোগটা একজন এখনো আছে। যাদের সাথে যোগাযোগ করা প্রয়োজন, যারা ফোন করলে বিব্রত হবেন না, তাদের সাথে অবশ্যই আমার যোগাযোগ আছে। কারণ আমি কাউকে ফোন করার আগে চিন্তা করি সেই মানুষটা ওপাশ থেকে কোন বিব্রত হচ্ছেন কিনা। কারণ অনেকে দেখা যাচ্ছে আহ, আপনি আমার সাথে কথা বলছেন, আপনি তো আওয়ামী লীগের দোসর, কিন্তু আপনি যে আপনার সাংবাদিকতা, আপনার পেশাগত দায়িত্ব পালনের জন্য কথা বলতে পারেন, একটা সম্পর্ক থাকতে পারে, সেই দৃষ্টিকোণ তো এখন বাংলাদেশে নেই। এখন বাংলাদেশের যে পন্থী হোক, একজন সাংবাদিক যদি একজন আওয়ামী লীগের নেতার সাথে ফোনে কথা বলে, পাশে যদি আর দুজন থাকে, তারা বলবে তুমি আওয়ামী লীগের দোসর। তো অনেক সময় যোগাযোগ করতে আমি আমার স্বৈরাচারের জায়গা থেকে, দোষে। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে চিন্তা করি আমার কারণে একটা মানুষ বিব্রত হবে কিনা। কি মনে হয় কতদিন লাগবে এই পরিস্থিতি সামাল দিতে? আহ, রাজনীতিটা রাজনীতির জায়গায় নেই, দেশটা দেশের জায়গায় নেই। দেশের মানুষ যখন অনুধাবন করতে পারছেন যে এই দেশের পতন হয়েছে 5ই আগস্ট, সেই জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীরাও সোচ্চার হচ্ছেন। আজকে বিভিন্ন দেখলেন যে যারা আমাদেরকে স্বৈরাচার বলতেন, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, আন্দোলন করে আমাদের সরকারের পতন করেছেন, তাদেরকেও আজকে সে মব সন্ত্রাসের শিকার হতে হচ্ছে। বাম ছাত্র জোট যেগুলো আছে, তারা কি আন্দোলন করেনি আওয়ামী লীগের বিরুদ্ধে? তারা কি আন্দোলন করেনি? তারা আমাদেরকে স্বৈরাচার বলেনি? আজকে কেন তারা আঘাতের শিকার হচ্ছে? অর্থাৎ তারাও আজকে
ভুক্তভোগী হয়ে গেলেন একটা জঙ্গিতন্ত্রের রাজনীতিতে। তো আমি মনে করি এই সময়টা খুব ক্রুশাল একটা সময়। যদি নির্বাচনের যে কথা তারা বলছেন, মূলত নির্বাচন তো দেওয়ার কথা বলছেন না, জুলাই বিপ্লবের সংবিধান দেওয়া নাকি কি দেওয়া, তারা যা দাবি করছে সেটা দিলে আর নির্বাচনটা হবে কিসে? নির্বাচন তো হবে না। জুলাই বিপ্লবের ওটা যদি ঘোষণা করে তাহলে জাতীয় নির্বাচন হওয়ার সুযোগ কোথায়? তো আমি মনে করি দেশের মানুষকে নিয়ে আওয়ামী লীগ আবারও খুব অল্প সময়ে যুগোপযোগী আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবে, এবং ঘটানো এটি শুধুমাত্র আওয়ামী লীগের দাবি না, জনগণের দাবি হয়ে দাঁড়াবে। কারণ জনগণের নাভিশ্বাস জনগণকে রাজপথে নামতে বাধ্য করবে। এই যে ডিসেম্বরের মাঝে নির্বাচন না জুনের মধ্যে নির্বাচন, এই কথাগুলো হচ্ছে প্রফেসর ইউনূস বা তার প্রেস সচিব বা তার দলের কেউ আর কি, তাদের কেউ এই নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে বা জুনের মধ্যে এই নির্বাচনটা সংসদ নির্বাচন কিনা এটা কিন্তু একবারে কেউ বলে সেই নাই। কথা তো তারা বলছেন না। সেটা কি গণভোট নাকি সংসদ নির্বাচন সে কথা বলছেন না। আর আপনি জুলাই সংবিধান দিলে এই সংবিধানের অধীনে নির্বাচন দেওয়ার এখতিয়ার, এই এখতিয়ার তো এমনিও থাকছে না। সেই সংবিধানের আলোকে কিসের নির্বাচন দিবেন? জনগণকে ওই যে ইশরাককে মেয়র দিলেন, একটা মূলা দেখালেন, সময় খাইলেন, আবার বসায় রাখলেন, তারেক রহমানের জন্য আজকে আবার মামলা এদিকে খারিজ করলেন, ওদিকে আবার আপিল করালেন। এগুলো একটা মূলা। ডিসেম্বর যেতে যেতে অন্য বিষয়, অন্য প্রেক্ষাপট তারা সামনে আনবে। সামনে এনে বলবে যে এই পরিস্থিতির কারণে আরো 2 মাস সময় দেন, আরো 3 মাস সময় দেন, বা এটা জুন পর্যন্ত। এদিকে আবার ওই ইউনূস সাহেবের দ্বিতীয় টিম হচ্ছে, বি টিম হচ্ছে জামায়াত। তারা এই একদিন বললো ডিসেম্বর নির্বাচন হবে, আবার যখন দেখলো বিএনপির সাথে তাদের মতৈক্য মত পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে, চলে গেলেন লন্ডন। লন্ডন থেকে এসে বললেন কি নির্বাচনটা ফেব্রুয়ারিতে হলেও হতে পারে, কারণ ওই জুনে গেলে তখন তো বন্যা থাকবে, তখন ঝড় থাকবে, মানুষ ভোট কেন্দ্রে যাবে না। তাদের এগুলো হচ্ছে একটা আগোছালো কথাবার্তা। সবকিছুর প্ল্যানটা করছেন ইউনূস সাহেব নিজেই। নিজেই করেন, নিজে মুখ দিয়ে বলেন না। কিছুক্ষণ শফিক সাহেবকে দিয়ে বলান, কিছুক্ষণ জামায়াতের আমিরকে দিয়ে বলান, কিছুক্ষণ ওই এই আমাদের শিশু উপদেষ্টা বা শিশু নেতাদেরকে দিয়ে বলান, কিন্তু মূল কারিগর ইউনূস সাহেব নিজেই। এই যে মেয়র হয়ে যাওয়া, এটা চট্টগ্রাম থেকে আরম্ভ হয়েছে কিন্তু এটা। জি, হয়ে গেছে। ওনারা ওনারা আহ, মামলা করেন নির্বাচন বাতিলের জন্য, কিন্তু আবার তখন মেয়র হয়ে যান, তখন বলেন কি যে আদালত ঘোষিত রায়ে মেয়র। এখন জনগণের কোনো রায় তো আর নাই। আপনারা নির্বাচনের কথা বলে আহ, মানুষকে বোকা বানিয়েছিলেন এতদিন। আজকে সে নির্বাচিত জনপ্রতিনিধি তো একজনও হতে পারছেন না। আদালতের রায়ে খুশি হলেন, কি বোঝাপড়া হয়েছে তাদের মধ্যে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু একজনকে দিলেন আরেকজনকে দিলেন না। আবার বরিশালে গিয়ে চরমনাইকেও মূলা একটু দেখিয়ে পরবর্তীতে আবার তাকেও কেটে দিলেন। এইভাবে চলছে। অনেকে রনির অনেক কর্মীরা লিখছে রনি ভাইকে বলেন কর্মসূচিটা কি, রনি ভাই কি জানেন সেটা? কর্মসূচি বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে আমি কারো ভাই হতে পারি, কারো নেতা হতে পারি, আমি কিন্তু এই দলের শেষ পর্যন্ত একজন কর্মী মাত্র। যেভাবে নির্দেশনাগুলো আসছে ধীরে ধীরে অনেকে জানতে পারছে, অনেকে মিছিল মিটিংও করছেন। এগুলো কিন্তু দলের হাইকমান্ড থেকে নির্দেশ আসছে, এবং মাননীয় নেত্রী প্রতিদিনে কোনো না কোনো জায়গায় গিয়ে কথা বলছেন। এই কথাগুলো আবার বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে আসছে। তো আমাদের দলীয় কর্মসূচি বলতে নেত্রী যখন যেটা ঘোষণা করছেন, কিছুদিন আগে যেটা বললেন যে মিছিল করো, মিছিলের আগে তোমরা প্রস্তুত হয়ে থাকো, এগুলোই আপাতত সিদ্ধান্ত। এর বাইরে অতিরিক্ত সিদ্ধান্ত দেওয়ার মতো মনে করি না যে কিছু আছে, বা সেটিও কোনো রাজনৈতিক আহ বুদ্ধিসম্পন্ন কাজ হবে বলে আমি মনে করি না। শেষ করার আগে রনি, দুটো প্রসঙ্গ তুমি বলবে। এক নম্বর হচ্ছে তোমার কর্মীদের উদ্দেশ্যে
কিছু বলবে, দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনার উদ্দেশ্যে কিছু বলবে। সকলের কাছে চাওয়াটা একটাই, শেষ দিন পর্যন্ত যেন আমরা সেই বঙ্গবন্ধুর আদর্শ, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে পারি মতো নিজেদেরকে তৈরি করা। আমরা যদি নিজেদেরকে তৈরি করতে না পারি, আমাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলা খুব কঠিন থেকে কঠিনতর হবে। তো আমি মনে করি নিজেদেরকে প্রস্তুত রাখা, মনোবল শক্ত রাখা এবং এটা বিশ্বাস করা মৃত্যু হতে পারে, কিন্তু আদর্শ বলিদান আমরা করব না, আদর্শ থেকে বিচ্যুত আমরা হব না। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সকল নেতা কর্মীর মতো আমারও একই অনুরোধ, একই আমার চাওয়া, অনুরোধ নয়, আমার চাওয়া, মাননীয় নেত্রী আবারও এই দলটিকে সাথে নিয়ে, দলের নেতা কর্মী লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীকে সাথে নিয়ে আবারও এই রাষ্ট্র পরিচালনা করতে পারবেন এবং এই রাষ্ট্র পরিচালনায় জননেত্রী শেখ হাসিনা আবারও ফিরে আসবেন, সেই আশাবাদ আমি ব্যক্ত করি। একটা কথা জিজ্ঞেস করা হয়নি, তারপর জিজ্ঞেস করে ফেলতেছি, কার জন্য বেশি কান্না পায়, মায়ের জন্য না মেয়ের জন্য? কঠিন প্রশ্ন, কিছু প্রশ্ন এড়িয়ে যায়। যেমন আপনি অন্য প্রশ্ন করতে পারতেন, আমি বুঝতে পেরেছি, আমি এই জন্য শুরুর আগে বলেছি কিছু উত্তর আমি দেব না। রনি, আজকে যেটা আমরা আরেকটা নতুন শুরু করলাম আজকে, যেটা রনি এতদিন নানা কারণে রনি লাইভে আসতে চায় নাই। রনিকে এই ইয়েটা আমরা আজকে ভেঙে ফেললাম। রনিকে যে কোনো প্রয়োজনে, মানে কথা বলা দরকার যখন, তখন রনিকে আমরা আনার চেষ্টা করব। রনি আসলে ইয়েটা দেবে। আর রনির অনুসারী ভক্তদের কাছে একটা প্রতিযোগিতা আমি বলছি, যেটা এই যে আজকের যে প্রোগ্রামটা, আজকের প্রোগ্রামটা ভালো কিছু শিরোনাম নিজেরা তৈরি করবে, থামলেন বানাবে, থামলেন বানাবে, শিরোনামটা বিশেষ পছন্দের যার যে শিরোনাম, এটা আমাদের ইনবক্সে দেবে। এটা একটা প্রতিযোগিতা, আমরা আমরা তাদেরকে উপহার পাঠাবো। অনেক ভালোবাসা রনির। শরীরের ধন্যবাদ দিকে বাড়ি ভাই। শরীরের দিকে আপনি শরীরের দিকে যত্ন নিবা। আর হচ্ছে সাবধানে থাকবা, কারণ হচ্ছে পৃথিবীর কোথাও পৃথিবীর কোথাও কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক নিরাপদ না, কিন্তু খুব সাবধান। ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, এই আড্ডাবাজিতে সময় দিয়েছেন, সকলকে ধন্যবাদ, সকলের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।